অনেক সময় আগে নির্জনপুর নামে এক গ্রাম ভয়াবহ অভিশাপে আক্রান্ত হয়। পুরো ভূতের গ্রাম বলে মনে হচ্ছে, রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। এটাই সেই গ্রাম যেখানে আমার বাবা একসময় দাদু ঠাকুমার সাথে থাকতেন, আর এখন আমি এখানে এসেছি তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, ওর বাড়ি তো সেই বট গাছটার পাশ দিয়ে বাড়িতে রাস্তাটা ধরে গেলে একটু ভিতরে গিয়ে দেখতে পাবে সাদা ও লাল রং করা পুরনো একটা পাকা বাড়ি। ওখানে হরিহর ও তার বউ থাকে। তুই তুই কি আমার নাতি? রাজু এই কথাগুলো বলিনি গো, সে এখনো বেঁচে আছে। তুমি এসব কি বলছো নাকি? তোমার কথা মানে অমল এখন টিকে আছে? আর রাজু কি বলেন? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমরা এই গ্রামে কি করতে এসেছো? তোমার বাবা তোমাকে কিছু বলেনি এই গ্রামের বিষয়ে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে আসো, সন্ধে প্রায় হতে প্রায়। তার আসার সময় হয়ে গেছে। দরজা একদম খুলবে না। তাতে বরং একটু জঙ্গলের দিকে যাই, কারণ এ করে আসার সময় জঙ্গলের দিকে একটা সুন্দর পুরনো মন্দির দেখেছি, তাই ভাবছিলাম সেটাকে একবার দেখে আসি। রাতে দাদু ঠাকুমার ঘুমানোর পর সবাই ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যায়। রাত গভীর হলো। নির্জনপুরের নিস্তব্ধতা যেন জঙ্গলকে গ্রাস করেছে। টর্চের আলো কুয়াশায় মিলিয়ে যায়। দূরের মন্দিরের ছায়া যেন কোনো অশুভ আগমনের ইঙ্গিত দিচ্ছে। রাজু ও তার বন্ধুরা সাহস নিয়ে এগোয়। কেউ আমাদের দেখছে। চুপ কর, কিছু শুনছিস? হ্যাঁ, কিসের শব্দ? যেন মনে হচ্ছে কেউ কাঁদছে। আমার সন্ধ্যা ফিরিয়ে দাও, আমার শান্তি কেড়ে নিয়েছে। তোর ক্রোধ এদের উপর নয়, চলে যা। ওম কালিরাত্রি স্বরূপিণী শান্তি দে, মুক্তি দে। আমি ত্রিলোচন ঠাকুর, নির্জনপুরের পেট রক্ষক। বহু বছর ধরে এই অভিশাপের সাথে লড়ছি। তোমার সাহস গ্রামের আশা জাগিয়েছে, কিন্তু নির্জনার অভিশাপ এখনো আছে। আমি গ্রামবাসীদের সাথে কথা বলবো। আমরা সবাই মিলে তার শান্তির জন্য প্রার্থনা করব। তুমি যদি ফিরে আসো, আমরা একসাথে এই অভিশাপ ভাঙতে পারি। আমরা আসবো ঠাকুর মশাই, এই গ্রামকে বাঁচাতে হবে। হ্যাঁ, এবার ভয় পাবো না। তুই যে আমাদের এখানে টেনে রেখেছিস, এখন আমরাও ছাড়বো না। বাবা, বাবা তাড়াতাড়ি আসো, এসে দরজা খোলো। আসছি আসছি, দাঁড়া দাঁড়া। দরজা খোলার সাথে সাথেই রাজুর বাবা স্তম্ভিত হয়ে যান। দরজার ওপারে দাঁড়িয়ে আছে রাজুর দাদু আর ঠাকুমা। তাদের মুখে অবিশ্বাস। দাদু ঠাকুমাও অবাক চোখে ছেলেকে দেখছেন। মুখে মুক্তির ছাপ। মা, বাবা, তোমরা তোমরা কি করে এলে? আর রাজুই বা তোমাদের কোথা থেকে নিয়ে এলো? এটা কি করে হতে পারে? আরে বাবা, আগে ভিতরে যেতে দাও। বাইরে দাঁড়িয়ে কথা বললে প্রতিবেশীরা কি ভাববে? ঘরে গিয়ে শান্তিতে বসে তারপর সব খুলে বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আয় আয়, ভেতরে আয়। বাবা ভেতরে এসো, মা তুমিও এসো। সবাই মিলে বসার ঘরে প্রবেশ করে। রাজুর দাদু ঠাকুমা সোফায় বসেন। রাজুর বাবা এখনো ঘোর কাটাতে পারেননি। তিনি শুধু এক দৃষ্টিতে নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে আছেন। সন্ধ্যা আরো গভীর হয়েছে। রাজুর বাবা উৎসুক চোখে রাজুর দিকে তাকান। এবার সব খুলে বল তো রাজু, কি করে তুই আমার বাবা মাকে নিয়ে এলি? কোথায় দেখা হলো তোর? আর তুই কি করে ওদের চিনতে পারলি? আমায় সবটা খুলে বল। একদিন আমি তোমার পুরনো বুকশেলফ পরিষ্কার করতে গিয়ে তোমার পুরনো একটা ডায়েরি খুঁজে পাই, যার মধ্যে আমি দাদু ঠাকুমার বিষয়ে জানতে পারি। আর তারপর তাদের নিতে আমি চলে যাই সেই গ্রামে। তুই তুই ওই অভিশপ্ত গ্রামে গিয়েছিলি? তুই ওই গ্রামের বিষয়ে জানিস কিছু? আর তুই ওই গ্রামে যাওয়ার পরেও বেঁচে ফিরলি কি করে? দাঁড়াও দাঁড়াও, আমি সব বলছি, আমাকে একটু সময় দাও, সব খুলে বলছি তোমাকে। রাজু তার গ্রামের অভিজ্ঞতা বর্ণনা করতে লাগলো। তার কণ্ঠে এক চাপা উত্তেজনা। রাজুর বাবা মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলেন। তার মুখেও ভয়ের ছাপ। রাজু সেই রাতের ভয়াবহ পিশাচের কবলে পড়ার ঘটনাটি
বিস্তারিতভাবে বর্ণনা করে। রাজুর কথা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। দাদু ঠাকুমা একে অপরের হাত শক্ত করে ধরেন। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাক। তোমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছো, এখন বিশ্রাম করো, পরে না হয় এ বিষয়ে কথা হবে। ঠিক আছে বাবা। দাদু ঠাকুমা, তোমরা হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছো, তোমরা একটু বিশ্রাম করে নাও। তোমাদের আর ওই গ্রামে যেতে হবে না, এবার থেকে তোমরা আমাদের সাথেই থাকবে। ঠিক আছে বাবা, তোরা যখন এত করে বলছিস, আমরা তাহলে আর সেই গ্রামে ফিরে যাব না। হ্যাঁ, একদম ঠিক কথা। আর ওখানে যেতে হবে না, এখন থেকে এখানেই থাকবে। এবার আর কাউকে যেতে হবে না ওই গ্রামে। কিন্তু বাবা, আমাকে তো ওখানে যেতেই হবে, আমি যে ঠাকুরমশাইকে কথা দিয়ে এসেছি। কেন রে বাবা, তোকে কেন ওই অভিশপ্ত নির্জনপুর গ্রামে যেতে হবে? সেখানে কি এমন কাজ তোর? রাজু তার বাবার কাছে যায়। তার বাবা গম্ভীরভাবে বসে আছেন। ঠাকুমা এবং দাদুও রাজুর বাবার কথায় সায় দেন। হ্যাঁ রাজু, তোর বাবা ঠিকই বলেছে, ওই গ্রামে আর যাস না। ওই গ্রামে গেলে কেউ সহজে ফিরে আসতে পারে না। আমরা ফিরতে পেরেছি, এটা আমাদের ভাগ্য। তুই আর ওই গ্রামে যাস না বাবা। একদমই তাই। আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের ছেলেকে আবার কখনো দেখতে পারবো। না বাবা, আমি যে ঠাকুরমশাইকে কথা দিয়েছি, আর আমাকে সেই কথা রাখতে হবে। কিন্তু তার আগে আপনারা আমাকে সব ঘটনা খুলে বলুন। ওই গ্রামের অভিশাপের কারণটা কি? ঠিক আছে, তুই যখন ঠিক করে নিয়েছিস তুই এই গ্রামে যাবি, তাহলে সেখানে যাওয়ার আগে সেই গ্রামের অভিশাপের কারণটা জানতে হবে তোকে। বসার ঘরে রাজুর বাবা গম্ভীর স্বরে বলতে শুরু করেন। রাজু মনোযোগ দিয়ে শুনছে, তার চোখগুলো স্থির। ঘরের আবছা আলোয় এক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। রাজুর বাবার কণ্ঠে গভীর বিষাদ। এই অভিশপ্ত গ্রামের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর গল্প। প্রায় 50-60 বছর আগেকার কথা। সেই গল্পই তোকে আজ বলবো। আহারে, নির্জনা তো জমিদার বাড়ির বউ হয়ে গেল, যেন স্বর্গের অপ্সরী নেমে এসেছে। হঠাৎ করেই আনন্দ মিলিয়ে যায়। জমিদার পুত্র মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। নির্জনা তার পাশে বসে হাউমাউ করে কাঁদছে। কিছু কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী দ্রুত তাকে ঘিরে ধরে। তাদের চোখে সন্দেহ আর ঘৃণা। ডাইনি, ডাইনি, ওমা, এ যে এক ডাইনি। এই ডাইনিটা আমাদের জমিদারের ছেলেকে মেরে ফেলেছে। হ্যাঁ, একে পুড়িয়ে মারো, না হলে এ অলক্ষী আমাদের গ্রামের সর্বনাশ করে ফেলবে। জমিদার ক্রুদ্ধ মুখে এগিয়ে আসে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি নির্জনার কোনো কথা না শুনে তার চুলের মুঠো ধরে টেনে নিয়ে যান নিজের বাড়ির দিকে। নির্জনা অসহায়ভাবে চিৎকার করে, আর তার আর্তনাদ বাতাসে মিলিয়ে যায়। আমার কথা শুনুন একবার জমিদার মশাই, আমার কথা শুনুন, এমন করবেন না জমিদার মশাই। মুহূর্ত খানেক পরেই দেখা যায় নির্জনার বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তার আর্তনাদ যেন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে দেখছে। জমিদার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো অনুশোচনা নেই। সেই রাতে জমিদার নির্জনাকে তার
বাড়ি শুদ্ধ জ্যান্ত পুড়িয়ে মারল। গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সেই নৃশংসতা। কেউ একটা শব্দ করার সাহস পেল না। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখ! কয়েকদিন পরেই জানা গেল এক ভয়ঙ্কর সত্য। জমিদারের ছেলে আসলে এক কঠিন রোগে ভুগছিল। সেই রাতেই তার মৃত্যু হয়। নির্জনার কোনো দোষ ছিল না, সে সম্পূর্ণ নির্দোষ ছিল। তার উপর চাপানো হয়েছিল এক মিথ্যা অপবাদ। গ্রামের রাস্তায় দেখা যায় একেবারে জনশূন্য, শুধু কিছু গ্রামবাসী ফিসফিস করে কথা বলছে। তাদের চোখেও ভয় স্পষ্ট। তোরা সবাই শুনছিস? গত সপ্তাহে 3টি লোক নিখোঁজ, কোনো চিহ্ন নেই। এ নিশ্চয়ই নির্জনার কাজ। ওর আত্মা প্রতিশোধ নিচ্ছে এই গ্রামের মানুষদের কাছ থেকে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে জমিদার বাড়িতে ছুটে যায়। তার মুখেও চিন্তার গভীর রেখা। ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ গ্রামবাসী ভয়ে ভয়ে বেরিয়ে আসে। জমিদার মশাই, এসব নির্জনার কাজ। ওই আমাদের গ্রামের মানুষদের তুলে নিয়ে যাচ্ছে। ও আমাদের কাছ থেকে তাকে মেরে ফেলার প্রতিশোধ নিচ্ছে। জমিদার এসব কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তার অহংকারী মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সেখানকার একজন তান্ত্রিককে ডেকে আনে। কিছুক্ষণ পর সেখানে ত্রিলোচন ঠাকুরের বাবা দাঁড়ান। জমিদার তার সামনে গিয়ে দাঁড়ায়। মহারাজ, রক্ষা করুন। নির্জনা আমাদের সবাইকে শেষ করে দেবে। শান্ত হন জমিদার মশাই। আমি চেষ্টা করব তার আত্মাকে শান্ত করার।